আমরা পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ দেখি। পর্বতমালা, পর্বতভূমি, মালভূমি, সমভূমি, নদীর উপত্যকা, মরুভূমি, এই সমস্ত ভূমিরূপ আমরা দেখে থাকি। প্রশ্ন হচ্ছে যে এইসব ভূমিরূপ কি সবসময় একই রকম থাকে? উত্তর হবে না। এই যে সবগুলা এত ধরনের ভূমির রূপ হচ্ছে, আবার কখনো ভূমির রূপের পরিবর্তন হচ্ছে। এই সব কিছুরই পিছনে একটি খুব প্রাকৃতিক একটি প্রক্রিয়া কাজ করছে, যেটাকে ভূবিজ্ঞানীরা বলেছেন ভূমিরূপ প্রক্রিয়া। আজকের ক্লাসে আমরা এই ক্লাসে সম্পূর্ণ ভূমিরূপ প্রক্রিয়াটাকে বুঝবো, জানবো, পড়বো এবং এই বিষয়ে যে অনেকগুলি জিজ্ঞাসা দাঁড়াচ্ছে যে ভূমির রূপ পরিবর্তন হয় কিভাবে, বা কোথাও পার্বত্য অঞ্চল, কোথাও আবার মরুভূমি, কোথাও উপত্যকা, কোথাও মালভূমি, কোথাও আবার সমভূমি, কি ধরনের হচ্ছে, কেন হচ্ছে, কি প্রক্রিয়ার কারণে হচ্ছে, কি কি কারণে হচ্ছে, এতে পরিবেশের উপকার কি, মানুষের উপকার কি, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস মনোযোগ সহকারে দেখো, বুঝো এবং নোট তৈরি করো। এবং তোমাদের যে টপিকের উপরে কনফিউশন রয়েছে, যে পয়েন্টের উপরে, সেটা তোমরা কমেন্ট করে জানতে পারো। পৃথিবীর যে বিভিন্ন ধরনের ভূমির রূপ, বিভিন্ন ধরনের রূপ, ভূমির গঠন, এই সব কিছুর পিছনে কিন্তু একটি প্রাকৃতিক শক্তি কাজ করে, যেটাকে বলে ভূমি রূপ প্রক্রিয়া। পুরো পুরো প্রসেসটা একটা প্রসেসের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে কিন্তু এই কাজগুলি হচ্ছে। এই পুরো বিষয়টা আজকে আমরা বুঝবো, এটাকে বলে কি ভূমি রূপ প্রক্রিয়া। সাধারণত জমি বা ভূমির দুইটি কারণে, ভূমির একটা হচ্ছে অভ্যন্তরীণ অবস্থা, একটা হচ্ছে বহির্ক অবস্থা অর্থাৎ বাহিরের অবস্থা। একটা হচ্ছে কি ভিতরের প্রক্রিয়ার কারণে, ভিতরে কিছু যখন ইমব্যালেন্স হয়, ব্যালেন্স যখন আপ অ্যান্ড ডাউন হয়, তখন কিন্তু ভূমির গঠন আলাদা হয়, ভূমির রূপ পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে কি বহিরাগত শক্তির কারণে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, একটা বহিরাগত শক্তি, একটা বাইরের শক্তি থেকে ভূমির রূপ পরিবর্তন হচ্ছে, সেটাই আমরা বিস্তারিত জানবো। প্রথমে হচ্ছে কি সংজ্ঞা, ভূমি রূপ প্রক্রিয়া এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞাটা কি যে যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে বা ভূমির অভ্যন্তরীণ শক্তি বা বহিঃক শক্তির কারণে যে ভূমির আকার আকৃতির পরিবর্তন হয়, সেটাকে বলে কি ভূমি রূপ প্রক্রিয়া। সংজ্ঞাটা আমরা জানি, সংজ্ঞা কি বলছে, ভূমি রূপ প্রক্রিয়ার সংজ্ঞা কি বলছে, যে সকল প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি, পরিবর্তন এবং ধ্বংস হয়, তাকে ভূমিরূপ প্রক্রিয়া বলা হয়। কি যে প্রাকৃতিক শক্তির কারণে, যেই সব প্রাকৃতিক শক্তির কারণে পৃথিবীর ভূমির রূপের পরিবর্তন, আবার নতুন রূপ, আবার ধ্বংস, কোনো এক জায়গায় ভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, এই সব কিছুর পিছনে কিন্তু প্রাকৃতিক বিভিন্ন ধরনের শক্তি কাজ করে। তো এই যে প্রাকৃতিক বিভিন্ন ধরনের শক্তি কাজ করে ভূমির আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, ধ্বংস হচ্ছে, বা নতুন একটি রূপ ধারণ করছে, এটা কি বলে ভূমি রূপ প্রক্রিয়া। ক্লিয়ার? তারপরে কি বলছে যে ভূমিরূপ প্রক্রিয়ার প্রধান দুইটি ভাগ, ভূমিরূপ প্রক্রিয়ার প্রধান দুইটি ভাগ। কি কি সে দুইটি ভাগ? এক নম্বর হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া, অর্থাৎ যেটা ভূগর্ভ বা ভূগর্ভস্থ শক্তির প্রেক্ষিতে যে কাজগুলি হয়, যে অ্যাক্টিভিটিস গুলো হয়, সেটাকে বলে কি যে অন্তর্জাত প্রক্রিয়া, অর্থাৎ ভিতরে ভিতরে প্রক্রিয়া হচ্ছে, ভূমির গর্ভে, ভূমির ভিতরে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির রূপ পরিবর্তন হচ্ছে, কোথাও ধ্বংস হচ্ছে, কোথাও নতুন রূপের সঞ্চার হচ্ছে, বা ভূমির নতুন রূপ হচ্ছে, সেটা কি হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া। ভিতরের শক্তি, পৃথিবীর বা ভূগর্ভের জমির বা এই মাটির ভিতরের যে শক্তি, সহজ ভাষায় যদি আমরা বলি, মাটির ভিতরে যখন কোনো কিছু গড়বড় হয়, বা যখন প্রক্রিয়া হয়, কোনো প্রসেস হয়, তার পরিপ্রেক্ষিতে যে ভূমির রূপ গঠন হয় বা কোনো জায়গা ধ্বংস হয়, সেটাকে বলে অন্তর্জাত প্রক্রিয়া। এতে কি বলছে, উদাহরণ উদাহরণ যদি আমরা দেখি, তাহলে ভূমিকম্প, তারপরে আগ্নেয়গিরির আগ্নেয়পাত, তারপরে ভাঁজ সৃষ্টি, তারপরে চুক্তি সৃষ্টি, এটা হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়ার কাজ। ভূমিকম্প কিভাবে হয়? ভূমি ভিতর থেকে কেঁপে ওঠে, ওই যে গত ক্লাসে বললাম না, প্লেট একের পর যখন একটির মধ্যে আরেকটি ঢুকতে চায়,
তখন পৃথিবী কেঁপে ওঠে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ভূমিকম্প। তো ভূমিকম্প ভূগর্ভ বা মাটির ভিতর থেকে কিন্তু সেটা সৃষ্টি হয়। তারপরে কি বলছে, আগ্নেয়গিরির আগ্নেয় উৎপাত। আগ্নেয়গিরি বলতে আগ্নেয়গিরি যে আগ্নেয় উৎপাত হচ্ছে সেটা কি হচ্ছে, লাভা থাকছে, লাভা ম্যাগমা সেটা কোথায় থাকছে, মাটির নিচে থাকছে, প্রচন্ড উত্তপ্ত। যখন পৃথিবীতে উত্তপ্ত মাত্রা বেড়ে যাচ্ছে তখন সেটা বাইরে বেরোনোর চেষ্টা করছে, মাটির ভিতরে বা শিলামণ্ডলে কোনো এক জায়গা ছিদ্র বা কোনো একটি বিন্দু পরিমাণ যদি ছিদ্র থাকে, সেখান থেকে ম্যাগমা বা লাভা ফেটে আসছে জলোচ্ছ্বাস হয়ে, বা আগ্নেয়গিরি পাহাড়কে গলিয়ে ফাটিয়ে উঠে আসছে, কিংবা সমুদ্রের জলকে উচ্ছ্বাস করে দিয়ে আগ্নেয়গিরির আগ্নেয় উৎপাত উৎপত্তি হচ্ছে। এটা হচ্ছে কি অন্তর্জাত শক্তির প্রক্রিয়া। তারপর একটা হচ্ছে কি ভাঁজ সৃষ্টি। এই যে ভূমি, কোনো এক ভূমির টুকরো আর এক ভূমির টুকরোর সাথে গিয়ে টক্কর দেয়, সেখানে এক প্রকার ভাঁজ সৃষ্টি হয়, সেটাও কিন্তু অন্তর্জাত পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির কারণে। তারপরে একটা হচ্ছে কি চুক্তি সৃষ্টি। ওই তো চুক্তি যেটা বলেছিলাম, যে একটা প্লেট আর একটা প্লেটের, টেকটনিক প্লেট একটি প্লেট আর একটি প্লেটের মধ্যে যখন প্রবেশ করতে চায়, সেই জায়গাতে স্থান পায় না, সেখানে লাইনচ্যুত হয় এবং সেখান থেকে ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপরে কি বলছে, এর কাজ কি, এর কাজ হচ্ছে কিসের কাজ, এই অন্তর্জাত প্রক্রিয়ার কাজ হচ্ছে এই শক্তি সাধারণত নতুন ভূমিরূপ সৃষ্টি করে ও ভূভাগকে উঁচু বা নিচু করে। কোন শক্তি, পৃথিবীর অন্তর্জাত প্রক্রিয়ার কাজ হচ্ছে কি, যে এই শক্তি সাধারণত নতুন ভূমিরূপ সৃষ্টি করে, কিংবা ভূভাগকে উঁচু বা নিচু, পার্বত্য বা সমভূমি করতে সাহায্য করে, বা এই শক্তির দ্বারা কিন্তু এগুলি সৃষ্টি হয়। তারপরে হচ্ছে কি 2 নম্বরে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া বলতে যেসব শক্তি বাহির থেকে যেসব শক্তি মাটি বা ভূমিকে আক্রমণ করে কোনো প্রক্রিয়া হয়, সেটাকে বলে কি বহির্জাত প্রক্রিয়া। সংজ্ঞা কি বলছে, যে প্রক্রিয়ার উৎপত্তি পৃথিবীর বাইরের শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ু ও সমুদ্রের ঢেউ থেকে হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। অর্থাৎ যে প্রক্রিয়াটি বাহিরের শক্তির দ্বারা হয়, বাহিরের শক্তি বলতে সমুদ্রের ঢেউ হয়ে গেল, নদীর স্রোত হয়ে গেল, হিমবাহের ধস হয়ে গেল, বা সূর্যের আলো হয়ে গেল, অতিরিক্ত বৃষ্টিপাত হলো, এগুলো হচ্ছে কি পৃথিবীর বাহির থেকে শক্তি প্রয়োগ। এবং বাহির থেকে শক্তি প্রয়োগ হয়ে যখন প্রক্রিয়া হয়, সেটাকে বলছে কি বহির্জাত প্রক্রিয়া। বা যেমন যদি সমুদ্রের ঢেউ যদি সমুদ্রের পাড়ে বা সমুদ্রের পাড়ে যদি শিলা থাকে, সেই শিলাতে যদি অনবরত আক্রমণ করে, তাহলে একসময় সেই শিলা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ফেটে যায়, ধসে যায়। এবার সমুদ্রের জল যখন নদী দিয়ে যখন সমুদ্রের জল বয়ে যায়, নদীর মধ্যে যদি অতিরিক্ত স্রোত থাকে, তাহলে সেই অতিরিক্ত স্রোতের কারণে কি হবে, ভূমির ক্ষয় হবে, এবং সেই স্রোত তখন ভূমির ক্ষয় হওয়া পদার্থগুলিকে সরবরাহ করবে, এবং সরবরাহ করে নিয়ে কোনো এক সমতল জায়গাতে গিয়ে সেটাকে সঞ্চয় করবে। এটা আমরা আগেই পড়েছি, হিমবাহের দ্বারা ভূমির সৃষ্টি, নদীর নদীর স্রোতের দ্বারা ভূমির সৃষ্টি, বায়ুর দ্বারা ভূমির সৃষ্টি, আমরা অনেক আগে এই ক্লাসগুলো করেছি। তোমরা যারা ক্লাস দেখছো, তোমরা প্লেলিস্ট থেকে নিয়ে এই চ্যানেলে প্লেলিস্ট থেকে তোমরা সেই সব ক্লাসগুলি দেখে তোমরা নোট তৈরি করে নিতে পারো। তারপরে কি বলছে, যদি আমরা উদাহরণ দেখি, উদাহরণ বলছি কি নদীর ক্ষয়, তারপর বলছে বায়ুর ক্ষয়, তারপরে হিমবাহের ক্ষয়, তারপরে সমুদ্রের ক্ষয়। বলছে এর কাজ কি, উঁচু ভূমিকে ক্ষয় করে নিয়ে নিচু স্থানে পলি জমা করে সমতল ভূমি সৃষ্টি করে। এই যে নদীর ক্ষয়, বায়ুর ক্ষয়, হিমবাহের ক্ষয়, সমুদ্রের ক্ষয়, এসব ক্ষয় যখন নদীর ক্ষয় যেটা বললাম, যে যখন জলপ্রপাত থেকে বা বৃষ্টির জল উপর থেকে যখন নিচুর দিকে গড়িয়ে যায়, নদী তখন স্রোতের মাধ্যমে সেটাকে স্থানান্তর করে। যখন নদীর স্রোতের গতিবেগ বেশি থাকে, সেই সময় সামনে যা কিছু থাকে বা নদীর পাড়কে কেটে, বা নদীর আশেপাশে বা জলপ্রপাত থেকে যদি পাথর, নুড়ি পাথর সমস্ত কিছুকে নদী ক্ষয় করে দেয়, জলের দ্বারা ক্ষয় হয়ে যায়, এবং নদীর মাধ্যমে স্রোতের মাধ্যমে সেগুলো সরবরাহ হয়ে আসে। এবং কোনো এক সমতল বা নিচু জায়গাতে, সমতল যেখানে জলের স্রোতের মাত্রা কমে যায়, সেই জায়গাতে সেই ক্ষয় হওয়া পদার্থগুলিকে সঞ্চয় করে,
এবং সঞ্চয় করে নতুন সমতল ভূমির সৃষ্টি করে। তারপরে বায়ুর ক্ষয়। বায়ুর ক্ষয় এই ক্লাসও আমরা আগে করেছি যে মরুভূমিতে কোন বালিয়ারি সৃষ্টি করে বায়ুর সাহায্যে, যে কোনো এক জায়গার বালিকে বাতাসের গতির সাহায্যে বা বাতাস অতিরিক্ত গতিবেগে বয়ে এক স্থানের বালি অন্য স্থানে গিয়ে সঞ্চার করে, জমা করে, সেটাকে বলে বালিয়ারি। এবং যে স্থানটা ক্ষয় হলো সেই স্থানে এক ধরনের ভূমি গঠন হলো, এবং যে স্থানে গিয়ে সঞ্চয় হলো সেখানে আরেক ধরনের ভূমির গঠন হলো, সেটা আমরা আগে পড়েছি। তারপরে কি হিমবাহের ক্ষয়। হিমবাহ কি? হিমবাহটা হচ্ছে তুষার পড়ে পাহাড়ের একটা নির্দিষ্ট অংশে বছরের পর বছর সেখানে তুষার পড়ে সেই তুষার না গলে পাহাড়কে চাদরের মতো আবৃত করে রাখে, এবং তারপরও যখন তুষার পড়ে তুষারের অতিরিক্ত মাত্রা বা ওজন বেড়ে গিয়ে সেই তুষার গলে মেল্ট হয়ে বা ধস নেমে পাহাড়ের গা বেয়ে নিচের দিকে গড়িয়ে আসে, এবং যখন হিমবাহ গড়িয়ে আসে পাহাড়ের মধ্যে গায়ে যা কিছু থাকে, নুড়ি পাথর বা মাটি গাছ গছরা যা কিছু থাকে সবগুলোকে সঙ্গে নিয়ে আসে, ক্ষয় করে সবগুলোকে সঙ্গে নিয়ে এসে আবার ঢালু জায়গাতে গড়ে গিয়ে সমতলে গিয়ে সেটা সঞ্চয় করে। যেমন নদী সঞ্চয় করেছিল, ঠিক হিমবাহ সেরকম করে ভূমি ক্ষয় করে, সরি, পাহাড় পাথরকে ক্ষয় করে নতুন ভূমির সঞ্চার করে। তারপরে কি? যে সমুদ্রের ক্ষয়, যেটা বললাম প্রথমে, এই যে সমুদ্রের ঢেউ অনবরত এক স্থানে যদি আঘাত করে, অনবরত এক স্থানে যদি আঘাত করে তাহলে সেই স্থান ড্যামেজ হয়, ক্ষয় হয়, এবং সেই ক্ষয় হওয়া পদার্থ অন্য কোনো এক জায়গায় সমতল বা যেখানে জলের স্রোতের মাত্রা কম সেই জায়গাতে গিয়ে সেটা সঞ্চয় হয় এবং নতুন সমতল ভূমির সৃষ্টি করে। কি বলছে? যে এর কাজ হচ্ছে কি উঁচু ভূমিকে ক্ষয় করে নিচু স্থানে পলি জমা করে সমতল ভূমি তৈরি করে। কিসে? এই যে ক্ষয়টা বহির্জাত শক্তিতে। বহির্জাত শক্তির কাজ হচ্ছে কি যে উঁচু জায়গাকে ক্ষয় করে নিয়ে কোনো এক নিচু সমতল জায়গাতে সমতল ভূমির সৃষ্টি করে, এই বহির্জাত প্রক্রিয়া। কিসের কিসের মাধ্যমে? নদীর ক্ষয়, বায়ুর ক্ষয়, হিমবাহের ক্ষয় এবং পাহাড়ের ক্ষয়ের দ্বারা বহির্জাত শক্তির প্রয়োগে বা প্রক্রিয়ার জন্য নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। পরে বলছে কি বহির্জাত প্রক্রিয়ার ধাপ, মানে বহির্জাত যে প্রক্রিয়াটি হচ্ছে বা বাইরের শক্তির দ্বারা যে কয়েকটি কাজ হচ্ছে এর ধাপগুলি কি কি। যেমনটা আমরা এর আগে ক্লাস করেছিলাম যে জল যখন বয়ে যায় তখন কি হয়? ক্ষয় হয়, সরবরাহ হয়, কোনো এক সমতলে গিয়ে সেটা জমা হয় বা সঞ্চয় হয়, এবং সেখানে নতুন ভূমিরূপের গঠন হয় বা সৃষ্টি হয়। এখানে কি বলছে? বহির্জাত প্রক্রিয়ার ধাপ, কয়েকটি ধাপ রয়েছে সেটা আমরা জানছি। এক নম্বর বলছি কি আববাহিকার, অর্থাৎ আবহাওয়ার উপরে ডিপেন্ড করে যে কাজ হচ্ছে। কি বলছে? শিলা নিজের স্থানে ভেঙে ছোট অংশে পরিণত হয়, মানে আবহাওয়ার পরিপ্রেক্ষিতে বা আবহাওয়ার যখন চেঞ্জ হয়, ক্লাইমেট যখন চেঞ্জ হয়, ওয়েদার যখন চেঞ্জ হয়, তখন সেটা পাথরের উপরে বা পাহাড়ের উপরে ইফেক্ট ফেলে। মানে আবহাওয়ার কারণে কোনো এক আবহাওয়ার কারণে পাথর নিজের স্থানে থাকে এবং বাহির জাতের শক্তি অর্থাৎ বাতাসের শক্তি বা সূর্যের শক্তির ফলে পাথর তখন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে এক স্থানে ছোট ছোট রূপ ধারণ করে। কি বলছে? উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণে বলছে যে গরমে শিলা প্রসারিত হয়, ঠান্ডায় সংকুচিত হয় এবং ধীরে ধীরে ফেটে যায়। যখন গ্রীষ্মকাল গরম তখন কিন্তু শিলা প্রসারিত হয়, প্রসারিত মানে একটা বড় হয় নিজে 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 থেকে, কি পলির মাধ্যমে হোক বা আর কিছু প্রাকৃতিক কোনো একটি শক্তির কারণে হোক, তখন প্রসারিত হচ্ছে গরমের সময়। এবং যখন শীত বা ঠান্ডার টাইম হিমবাহ অনেক আসে তখন কিন্তু পাথর কুচিয়ে যায় এবং আস্তে আস্তে কুচিয়ে আস্তে আস্তে সেটা ছোট ছোট রূপে ভেঙে যায়, ভেঙে সেখানে স্থানান্তর হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়। বড় পাথর থেকে সেটা ফেটে গিয়ে টুকরো টুকরো ছোট হয়ে যায়। তারপরে কি বলছে 2 নম্বরে ক্ষয়। ক্ষয় কি? যে নদী, বায়ু, হিমবাহ বা সমুদ্রের ঢেউ শিলাকে কেটে নিয়ে যায়, যেটা আমরা আগে পড়লাম যে কিভাবে পাহাড়কে ক্ষয় করে বহন করে নিয়ে যায়, বায়ুর সাহায্যে হোক বা সেটা জলের সাহায্যে হোক বা সমুদ্রের ঢেউয়ের সাহায্যে হোক। তারপরে কি বলছে 3 নম্বরে পরিবহন, মানে যেই জিনিসটা যেই পদার্থগুলি ক্ষয় হলো সেই পদার্থগুলি কি পরিবহন তো হবে, ক্ষয় হয়ে কিন্তু এক স্থানে থাকে না, সেটা সেই জলের স্রোতের মাধ্যমে আবার সেটা পরিবহন হচ্ছে, ট্রান্সপোর্টেশন হচ্ছে এবং কোনো এক জায়গাতে গিয়ে সঞ্চয় হচ্ছে। কি বলছে পরিবহনে? যে ক্ষয় হওয়া পদার্থ নদী, বায়ু বা
হিমবাহের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা হয়। কিসের মাধ্যমে? হয় বাতাস বা সমুদ্রের ঢেউ বা নদীর স্রোতের মাধ্যমে বা হিমবাহ মেল্ট হওয়া বা ধস নামার কারণে সেই ক্ষয় হওয়া পদার্থগুলি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় বা স্থানান্তর হয়। তারপরে 4 নম্বর বলছে কি, যে সঞ্চয়। সঞ্চয় কি? যে পরিবাহিত পদার্থ কোনো স্থানে জমা হয়ে নতুন ভূমিরূপ তৈরি করে, যেটা আমরা আগে ডিসকাশন করলাম, যে ক্ষয় হওয়া পদার্থগুলি পরিবহন হয়ে কোনো এক সমতল স্থানে গিয়ে সেটা জমাট বাঁধে বা সঞ্চয় হয়, এবং সেখানে সঞ্চয় হয়ে একটি নতুন ভূমিরূপের সৃষ্টি হয়। তারপরে কি বলছে? ভূমিরূপ সৃষ্টি হয়ে কি কি সৃষ্টি করে ভূমিরূপ? যেমন বদ্বীপ হয়ে গেল, বালিয়াড়ি হয়ে গেল, প্লাবন হয়ে গেল, সমভূমি হয়ে গেল। এইসব নতুন ভূমিরূপগুলি গঠন করে। নতুন ভূমিরূপগুলির নাম তোমরা বেশি মাথায় রাখবে: বদ্বীপ, বালিয়াড়ি, প্লাবন, সমভূমি। তারপরে পয়েন্ট কি বলছে? যে ভূমিরূপ সৃষ্টিকারী প্রধান প্রাকৃতিক শক্তি, মানে কোন কোন প্রাকৃতিক শক্তির কারণে ভূমির প্রক্রিয়া হয় বা ভূমির রূপ সৃষ্টি হয়, ভূমির রূপ নতুন রূপ ধারণ করে। কি কি কারণে? একটা হচ্ছে কি, নদীর কারণে, একটা হচ্ছে বায়ুর কারণে, একটা হচ্ছে হিমবাহর কারণে, একটা হচ্ছে সমুদ্রের ঢেউ, আর একটা হচ্ছে ভূগর্ভস্থ জল বা ভূমির নিচে, ভূমির মধ্যে যে জল থাকে তার কারণে। তাহলে এই 5টি কারণে কিন্তু ভূমিরূপ সৃষ্টিকারী প্রধান প্রাকৃতিক শক্তি, বা এই 5টি কারণে বা এই 5টি শক্তির কারণে ভূমির রূপ পরিবর্তিত হয় বা নতুন রূপের সঞ্চার ঘটে বা রূপের পরিবর্তন ঘটে এই 5টি শক্তির কারণে। 5টি শক্তি কি কি? নদী হয়ে গেল, বায়ু হয়ে গেল, হিমবাহ, সমুদ্রের ঢেউ বা ভূগর্ভস্থ জল। তাহলে এই ক্লাসটাকে আমরা সহজে মনে করে যদি রাখতে চাই, তাহলে এখানে হচ্ছে কি, যে অন্তর্জাত সমান সমান কি, ভিতরের শক্তি সমান সমান সৃষ্টি, মানে ভিতরের শক্তি, অন্তর্জাত ভিতরের শক্তি দিয়ে সৃষ্টি। তারপরে বহির্জাত বলতে বাইরের শক্তি সমান সমান কি, ক্ষয় যোগ পরিবহন যোগ সঞ্চয়। বাইরের শক্তি দ্বারা কি হচ্ছে? বাইরের শক্তি দ্বারা হচ্ছে ক্ষয়, পরিবহন এবং নতুন ভূমিরূপের সঞ্চয় বা সঞ্চয়ের ফলে নতুন ভূমিরূপের গঠন। তাহলে এই ছিল আজকের ক্লাসের ভূমিরূপ প্রক্রিয়া। যে ভূমিরূপ প্রক্রিয়াটা কি, এতে আমরা শিখলাম যে কয় ধরনের, 2 ধরনের শক্তির দ্বারা ভূমিরূপ সৃষ্টি হয়, নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। 2টি কারণের মধ্যে হচ্ছে, একটি হচ্ছে অন্তর্জাত কারণ, একটা হচ্ছে বহির্জাত কারণ। অর্থাৎ ভূমির ভিতরের শক্তির কারণে এবং বাহিরের প্রাকৃতিক শক্তির কারণে ভূমির রূপ পরিবর্তন হয় বা ভূমিরূপ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমরা এই ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে দেখো, শুনো এবং নোট তৈরি করো, এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেই প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে যদি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখো, শুনো এবং মনে রাখো এবং রিভিশন করো।